হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আজও আমরা তোমাদের সামনে এসে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ প্রশ্ন বিচিত্র 2025 দশম শ্রেণী ভূগোল বিষয়ের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার 274 নম্বর পাতায় দেখতে পাচ্ছ 274 নম্বর পাতায় যে প্রথম সেটটা রয়েছে, স্কুলের নাম আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল। এই স্কুলের যে শর্ট প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা একের পর এক প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি উত্তর সহ। দেখো, একের দাগে রয়েছে বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি রয়েছে একের এক, ভালো করে লক্ষ্য করো। বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত তা হলো কি? বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত তা হলো, অপশন দিয়ে আছে ক ট্রপোস্ফিয়ার, অপশন খ ওজোনোস্ফিয়ার, অপশন গ থার্মোস্ফিয়ার, অপশন ঘ মেসোস্ফিয়ার। অর্থাৎ কি, যেখানে সাধারণত কি না ওজোন স্তর রয়েছে, অর্থাৎ সূর্য অতিবেগুনি রশ্মি আসতে বাধা দেয় পৃথিবীতে, সেই স্তরটার নাম হচ্ছে কি না ওজোনোস্ফিয়ার। অপশন খ হবে এখানে উত্তর, ওজোনোস্ফিয়ার। 2 নাম্বার দেখো, একের 2 যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা কটি রয়েছে? দেখো, অপশন ক রয়েছে 5টা, অপশন খ রয়েছে 3টে, অপশন গ রয়েছে 7টা, অপশন ঘ রয়েছে 8টা। এখানে উত্তর হবে পৃথিবীতে বায়ুচাপ বলয় রয়েছে 7টা বায়ুচাপ বলয় আমরা জানি, আমরা বলেইছি একবার, যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। এই 7টা বায়ুচাপ বলয় রয়েছে। একের 3 দেখো রয়েছে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় নিম্নলিখিত যে জলবায়ু অঞ্চলে, তা হচ্ছে কি? অপশন ক রয়েছে মৌসুমী জলবায়ু অঞ্চলে, অপশন খ রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশন গ রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, অপশন ঘ রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। একমাত্র শীতকালে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে অপশন ঘ হবে সঠিক উত্তর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। একের 4 দেখো যে প্রশ্নটা রয়েছে, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? অপশন ক রয়েছে সিজিজি, অপশন খ রয়েছে পিরিজি, অপশন গ রয়েছে অ্যাপোজি, অপশন ঘ রয়েছে অপসু। সব থেকে দূরত্ব বেশি সেটা কিন্তু অ্যাপোজি। অপশন গ হচ্ছে উত্তর, অ্যাপোজি। দেখতে পাচ্ছ? একের 5 প্রশ্ন রয়েছে, শীতল সমুদ্র স্রোত হলো, শীতল অনেক সমুদ্র স্রোত রয়েছে, এখানে একটাই রয়েছে। অপশন ক রয়েছে ব্রাজিল স্রোত, অপশন খ রয়েছে ইরমিঙ্গার স্রোত, অপশন গ রয়েছে ক্যানারি স্রোত, অপশন ঘ রয়েছে মাদাগাস্কার স্রোত। তাহলে সব থেকে এখানে শীতল স্রোত যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যানারি স্রোত। অপশন গ উত্তর হবে ক্যানারি স্রোত, শীতল স্রোতের উদাহরণ। ঠিক আছে। একের 6 কি রয়েছে? ভারতের গম গবেষণাগারটি অবস্থিত, ভারতের গম গবেষণাগারটি অবস্থিত। অপশন ক রয়েছে কটকে, উড়িষ্যার কটকে, অপশন খ রয়েছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে, অপশন গ রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে, অপশন ঘ রয়েছে দিল্লির পুসাতে। ভারতের গম গবেষণাগারটি অবস্থিত কোথায়? না দিল্লির পুসাতে রয়েছে। অপশন ঘ হবে দিল্লির পুসা। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, দেখো একের 7 যে কোশ্চেনটা রয়েছে, সেখানে রয়েছে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো। অপশন ক দিয়েছে আকরিক লোহা, অপশন খ রয়েছে কয়লা, অপশন গ রয়েছে ম্যাঙ্গানিজ, অপশন ঘ রয়েছে সবগুলো। অর্থাৎ এখানে কিন্তু সবগুলোই প্রযোজ্য। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সবগুলোই প্রযোজ্য। অপশন ঘ হবে সঠিক উত্তর, সবগুলো প্রযোজ্য। একের 8 যে কোশ্চেনটা রয়েছে, রেটুন যে চাষের সঙ্গে যুক্ত সেটি হলো কি না? অপশন ক রয়েছে ইক্ষু, অপশন খ রয়েছে কার্পাস, অপশন গ রয়েছে কফি, আর অপশন ঘ রয়েছে চা। রেটুন বলতে আমরা বুঝি যে ইক্ষু চাষ, অর্থাৎ একবার লাগানোর পর কেটে নেওয়ার পর তার গোড়া থেকে কিন্তু নতুন চারা জন্মায়, আলাদা করে লাগাতে হয় না। সময় যেমন সাশ্রয় হয়, তেমনি এখানে কিন্তু আমাদের অনেক দিক দিয়ে সুবিধা হয়। অর্থাৎ অপশন ক হবে
ইক্ষু হবে রেটুন চাষের পদ্ধতি। দেখো 2-এর দাগে রয়েছে, 2-এর দাগের বেশ কয়েকটা ভাগ আছে। 2-এর 1, 2-এর 1-এর যে কোশ্চেন, বাক্যগুলি যদি শুদ্ধ হয় নিচে তাহলে পাশে সু লিখবো, অশুদ্ধ হলে পাশে অ লিখবো আমরা। দেখো আমরা প্রশ্নগুলো লিখে নিয়েছি। 2-এর 1-এর 1 যে প্রশ্নটা রয়েছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেড বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন ঘটে না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু জেড বায়ুর অবস্থান গতিবেগের পরিবর্তন ঘটে, এটা কিন্তু আমরা জানি। যেহেতু এখানে ঘটে না বলেছে তাই এটা তোমার অশুদ্ধ হবে, মানে এটা অশুদ্ধ লিখে দেবো, অ লিখে দেবো। 2-এর 1-এর 2 কি প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, বর্তমান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি? লেখা রয়েছে NH7। বর্তমান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো NH7। হ্যাঁ, NH7 কিন্তু দীর্ঘতম, তাহলে এটা আমরা বলবো শুদ্ধ। এছাড়া বর্তমানে নাম হয়ে গেছে NH44, ঠিক আছে, এটাকে আমরা বলবো NH44। NH44 হচ্ছে দীর্ঘ, NH7 জায়গায় হয়ে গেছে NH44, এটা আমাদের মনে রাখতে হবে। 2-এর 1-এর 3 ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। হ্যাঁ, একদম ঠিক, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, কারণ ধান চাষ করতে গেলে প্রাথমিক অবস্থায় কিন্তু প্রচুর ধান গোড়াতে কিন্তু জলের প্রয়োজন হয়, আর জলের প্রয়োজন হয় বলে তৃষ্ণার্ত ফসল বলে, তাহলে শুদ্ধ হবে, তাহলে এটা আমরা সু লিখে দেবো। এরপর আমরা দেখো এবারে আমরা 2-এর 2 যেখানে রয়েছে কি, উপযুক্ত শব্দবস্তির শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের। 2-এর 1-এর যে প্রশ্নটা রয়েছে শূন্যস্থান পূরণ, সেখানে রয়েছে দেখো যে চিনুক শব্দটির অর্থ কি। চিনুক শব্দটির অর্থ আমরা জানি কি, তুষার ভক্ষক। তুষার ভক্ষক লিখে দেবো, তুষার ভক্ষক। 2-এর 2 যে কোশ্চেনটা রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করো। সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরেখায় থাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে ড্যাশ বলে। সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরেখায় অবস্থান করে তখন তাকে আমরা বলবো সিজিবি। এটা হলো সিজিবি, বুঝে গেল? এবার দেখো 2-এর 3 যেখানে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে। 2-এর 3-এর 1 যে প্রশ্নটা রয়েছে, বায়ুর চাপ কোন এককে মাপা হয়? না, বায়ুর চাপ সর্বদা মনে রাখতে হবে মিলিবার এককে মাপা হয়। মিলিবার এককে মাপা হয়, বা এমবি লিখলেও চলবে, এমবি, মিলিবার। 2-এর 3-এর 2 কি রয়েছে দেখতে পাচ্ছি আমরা, কোনো একটি স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের সময় ব্যবধান কত? মুখ্য গৌণ জোয়ারের সময় ব্যবধান বললে আমরা কি বলবো? দেখো আমরা জানি যে কোনো একটা স্থানে পৃথিবী একটি মুখ্য জোয়ার শুরু হচ্ছে, আবার সেই জায়গায় এসে একটা মুখ্য জোয়ার আবার হবে, তো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান করতে হয় না, হলে মনে রাখতে হবে যে 24 ঘন্টা 52 মিনিট। কোথাও কোথাও রয়েছে 24 ঘন্টা 48 মিনিট 52 সেকেন্ড রয়েছে, কিন্তু আমরা বলবো কি 24 ঘন্টা 52 মিনিট। দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। আর তাহলে একটা মুখ্য একটা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হবে? আমরা জানি, একটা ছবি আঁকলে পরিষ্কার বুঝতে পারা যাবে। দেখো, এটা যদি পৃথিবী হয়, এটা যদি চাঁদ হয়, প্রধানত চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার হয়। চাঁদের সম্মুখে যে অংশ থাকবে সে অংশ ফুলে উঠবে, এই জায়গাটা মুখ্য জোয়ার, তার বিপরীত অংশটা গৌণ জোয়ার। তাহলে দেখা যাচ্ছে কি, এই স্থানটায় একটা মুখ্য একটা গৌণের মধ্যে সময় পার্থক্য করতে হবে। ওই যে দুটো মুখ্যর মধ্যে সময় পার্থক্য যেটা হয়েছিল, অর্থাৎ 24 ঘন্টা 52 মিনিট, তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট। এখানে আমাদের লিখতে হবে কি, না 12 ঘন্টা 26 মিনিট। যদি এটা আবার বলে দেয় একটি মুখ্যর সাথে একটি ভাটার পার্থক্য কত, বা একটি গৌণ জোয়ারের সাথে একটি ভাটার পার্থক্য কত, তখন বলতে হবে 6 ঘন্টা 13 মিনিট, এটা অর্ধেক হয়ে যাবে। দেখো তারপরে কোশ্চেন রয়েছে 2-এর 3-এর 3 কোন শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়? কোন শহরকে বলেন? কোয়েম্বাটুর।
কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে কোয়েম্বাটুরকে বলবো। উত্তর ভারতের ম্যানচেস্টার বললে আমরা বলবো কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর, আর ভারতের ম্যানচেস্টার বললে আমরা আহমেদাবাদ বলবো। এই গেল আমার শর্ট প্রশ্ন ছিল। এবার দেখো 3-এর থেকে কোশ্চেন আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। আমি এইগুলো সংক্ষেপে বলে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নিও। দেখো প্রথমে 3-1 বৈপরীত্য উত্তাপ কাকে বলে? বৈপরীত্য উত্তাপ আমরা কি জানি, যে আমরা জানি কি উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু উষ্ণতা কমে। প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা এই 6.4 কিংবা 5 ডিগ্রি উষ্ণতা কমতে থাকে। কিন্তু দেখা যায় যে কোথাও কোথাও কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে যদি উষ্ণতা না কমে, তাই তো, যদি বেড়ে যায়, তখন তাকে বলবো আমরা বৈপরীত্য উত্তাপ। দেখো যদি আমরা দেখি, দেখা যাবে, এটা মুছে দিলাম, সাধারণত পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। বৈপরীত্য উত্তাপটি পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। এর হচ্ছে পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে কি হয়, বিশেষ করে নাতিশীতোষ্ণ পার্বত্য অঞ্চলে, সেখানে লক্ষ্য করা যায় কি শীতকালে পর্বতের চূড়ায়, উপত্যকার তুলনায় পর্বতের একেবারে পর্বত চূড়ার তুলনায় পর্বত উপত্যকায় উষ্ণতা বেশি থাকে রাতের বেলায়। রাতের বেলায় যখন দেখা যাচ্ছে মেঘমুক্ত আকাশে একেবারে তোমার পর্বতের উপত্যকার তুলনায় পর্বতের চূড়াতে যদি একেবারে ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু ওই পর্বতের চূড়া থেকে কিন্তু বাতাস, ঠান্ডা বাতাস অভিকর্ষটা নিচের দিকে নেমে আসে। একে আমরা ক্যাটাবেটিক বায়ু বলি। নেমে আসাটাকে আমরা ক্যাটাবেটিক বায়ু বলবো। ফলে কি হয়, উপরে উষ্ণতা কিন্তু বেড়ে যায়, নিচে উষ্ণতা কমে যায়, অর্থাৎ বৈপরীত্য উত্তাপ ঘটে যায়। তাহলে আমরা কি বললাম, প্রথমে সংজ্ঞা দেবো, বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে সংজ্ঞা দেবো। কি সংজ্ঞা কি নেব? কোনো স্থানে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা না কমে যদি বেড়ে যায়, তখন তাকে বলো বৈপরীত্য উত্তাপ। তারপরে আমরা বৈশিষ্ট্য দেবো বা কারণ দিলে হবে, কারণ দিয়ে দেবে। কারণ একটা দিবে না, শীত প্রধান অঞ্চলে, বিশেষ করে নাতিশীতোষ্ণ পার্বত্য অঞ্চলে রাতের বেলায় দেখা যাচ্ছে কি পর্বতের চূড়াতে হঠাৎ করে ঠান্ডা সেখানে পড়ে যাচ্ছে, অর্থাৎ কি পর্বতের চূড়ার তুলনায় পর্বতের উপত্যকায় কিন্তু উষ্ণতা বেশি থাকে। ফলে ঠান্ডার কারণে কি হয়, একেবারে ও পর্বত চূড়া থেকে পর্বত উপত্যকার দিকে ঠান্ডা বাতাস তীব্র নিচে নেমে আসে, এই ক্যাটাবেটিক বায়ু বলে। যার ফলে কি হয়, নিচের উপত্যকার উষ্ণতা কমে যায়, উপর উষ্ণতা বেড়ে যায়, অর্থাৎ বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় এইভাবে। এখন 2-এর অথবা রয়েছে সমবর্ষণ রেখা কাকে বলে? সমবর্ষণ রেখা। এখন সমবর্ষণ রেখা বললে আমরা কি বলবো, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পৃথিবীর যে সমস্ত স্থানের বৃষ্টিপাত একই, সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তখন তাকে বলো সমবর্ষণ রেখা। পৃথিবীর যে সমস্ত স্থানে, ধরে নাও এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ একই, হয়তো দেখা গেল 100 মিলিবার, 100 মিলিমিটার, এখানে 100 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, এখানে 100 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, এখানে 100 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এই স্থানগুলোকে যখন আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যোগ করছি, তখন তাকে বলবো আমরা সমবর্ষণ রেখা। তাহলে আবার বলছি সংজ্ঞা নেব কি, এরও সংজ্ঞা দেবো সমবর্ষণ রেখা। যখন পৃথিবীর যে সমস্ত স্থানে বৃষ্টিপাতের পরিমাণ একই, সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা যুক্ত করা হয়, তখন তাকে সমবর্ষণ রেখা বলবো। সাধারণত এই সমবর্ষণ রেখাগুলো কি হয় না, নিরক্ষীয় অঞ্চলে এর মান সব থেকে বেশি হয়, বৃষ্টিপাতের বেশি হয়, সেখানে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় বলে নিরক্ষীয় অঞ্চলে সমবর্ষণ রেখার মান কিন্তু বেশি হয়। কিন্তু মরু অঞ্চলে যেখানে বৃষ্টিপাত কম হয়, সেখানে কিন্তু সমবর্ষণ রেখার মান কিন্তু একেবারে কম হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা আসবো দেখো 3-2। 3-2 কি রয়েছে? 3-2 রয়েছে দেখো 2 নম্বর প্রশ্নের যে মানগুলো আমরা করছি, সেটা হচ্ছে শৈবাল সাগর কি? শৈবাল সাগর বললে কি বলবো আমরা, যখন কোনো সাগর বা সমুদ্রের মধ্যে একবারে স্রোতহীন অবস্থা লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু কিছু আকাশে জন্মে যায়। এক্ষেত্রেও আমাদের কিন্তু সংজ্ঞা লিখতে হবে। যখন দেখা যাবে সমুদ্রের মাঝে স্রোতহীন হয়ে পড়ে, তখন দেখা যায় সেখানে কিছু আকাশে জন্মে যায় বা শৈবাল জন্মে যায় বলে, তখন তাকে আমরা শৈবাল সাগর বলবো। সেই স্থানটাকে শৈবাল সাগর বলবো। কোথায় লক্ষ্য করে যায় এটা?
না উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায় কি সেখানে কয়েকটা স্রোত চক্রাকারে একেবারে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে। কী কী স্রোতগুলোর নাম? না উষ্ণ উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত আর উত্তর নিরক্ষীয় স্রোত। এই স্রোতগুলো দেখা যাবে উত্তর আটলান্টিক মহাসাগরে। এই স্রোতগুলো এইভাবে ঘড়িকাটার দিকে একেবারে চক্রাকারে আবদ্ধভাবে ঘুরতে থাকবে, যার ফলে জলাবর্তের সৃষ্টি হয়। হ্যাঁ, এখানে কোনোরূপভাবে কোনো মানে স্রোত থাকে না ভিতরের মধ্যে, এখানে ফলে আগাছা বা শৈবাল জমে যায়, সেই কারণে একে বলবো শৈবাল সাগর। তাহলে এক্ষেত্রে কি হয় না কি সমস্যার সৃষ্টি হয় না, এখানে যখন জাহাজ এসে পৌঁছে যায় সেক্ষেত্রে কিন্তু জাহাজ যেতে পারে না, এটা একটা সমস্যা, জাহাজ কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আর দ্বিতীয়ত আমরা বলতে পারি কি শৈবাল সাগরে কিন্তু এখানে উষ্ণতা ও লবণতা কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা বেশি থাকে, এগুলো দেখলেই হবে। দেখো তারপর রয়েছে কি সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ বলতে কি বুঝি আমরা? না সমুদ্র তরঙ্গ বলতে আমরা বুঝি যখন সমুদ্রের পৃষ্ঠে জল যখন কি হচ্ছে না বায়ুর প্রবাহের কারণে বা বায়ুর ধাক্কার কারণে কিন্তু এক জায়গায় ওঠানামা করছে। সমুদ্রের জল বা সমুদ্রের পৃষ্ঠে যখন সমুদ্র পৃষ্ঠ হয়ে দেখা গেলে সমুদ্রপৃষ্ঠ, এই জায়গাটায় জল যখন দেখা যাচ্ছে বাতাসের ধাক্কাতে, হ্যাঁ বায়ুর ধাক্কাতে যখন দেখা যাচ্ছে কি হয় না উঠানামা করছে, হ্যাঁ উপর উঠানামা করছে, তখন থেকে বলো সমুদ্র তরঙ্গ। একটা জায়গায় থেকেই কিন্তু ওঠানামা করবে, সমুদ্র তরঙ্গ বলা যায়। এর বৈশিষ্ট্য কি বলবো আমরা? না এর বৈশিষ্ট্য বলবো এই বাতাসের আঘাতে যখন এটা কোনো একটা স্থানে সমুদ্র সে আঘাত মারছে তখন কিন্তু প্রায় 1 থেকে 8 মিটার পর্যন্ত কিন্তু উচ্চতা ওই স্থানে সমুদ্রের জল উচ্চতা বেড়ে যায়, উঠে যায়। ঠিক আছে, সমুদ্র তরঙ্গের আঘাতে কিন্তু এই বাতাসের আঘাতে কিন্তু 1 থেকে 8 মিটার পর্যন্ত উপরে উঠে যায়। এটা সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য। দেখো এরপর আমরা বলবো কি সোনালী চতুর্ভুজ। তিনেরটা রয়েছে সোনালী চতুর্ভুজ কাকে বলবো। ওই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই বছর মাধ্যমিকে যারা দিবে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রশ্ন। সোনালী চতুর্ভুজ বললে কি বলবো আমরা? দেখো ভারত, আমরা একটা ছবি আঁকলে আরো পরিষ্কার স্পষ্ট বুঝতে পেরে যাবো। দেখো এই ছবিটা আমি এঁকে দিচ্ছি, এই ছবিটা না আঁকলেও মোটামুটি চলবে। এটা হচ্ছে দিল্লি, এটা হচ্ছে মুম্বাই, এখানে হচ্ছে চেন্নাই রয়েছে, এখানে হচ্ছে কলকাতা রয়েছে। তাহলে ভারতের 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর, এক দিল্লি, হচ্ছে এটা দিল্লি, এটা মুম্বাই, এটা চেন্নাই, এটা কলকাতা। 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর যখন প্রায় যার দৈর্ঘ্যগত 5800, এর দৈর্ঘ্যটা কত না 5864 মিটার, 64 কিলোমিটার, 5864 কিমি। এরকম একটা দৈর্ঘ্যের 4 থেকে 6 লেন বিশিষ্ট, 4 থেকে 6 লেন বিশিষ্ট রাস্তা থাকবে। যদি আমরা যুক্ত করি এই 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহরকে যে জাতীয় সড়ক পথ দ্বারা যুক্ত করা হচ্ছে, তখন তাকে বলবো আমরা সোনালী চতুর্ভুজ। দেখো এটা যুক্ত করে দিচ্ছি আমরা 4টে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহরকে আমরা যে সড়ক পথ দ্বারা যুক্ত করি তখন তাকে বলবো আমরা সোনালী চতুর্ভুজ। তাই এই দৈর্ঘ্য হচ্ছে 5864 কিলোমিটার, 4 থেকে 6 লেন বিশিষ্ট হয়। এতে অনেক সুবিধা হয় আমাদের, কী হয় না সহজে যোগাযোগটা এখানে সহজে এক স্থান থেকে স্থানে সহজে চলে বেড়ে যাচ্ছে, এবং এখানে মালপত্র পণ্য অনলাইন রপ্তানির ক্ষেত্রে সুবিধা হচ্ছে। হ্যাঁ, সোনালী চতুর্ভুজে এটা সুবিধা, কিন্তু মাথায় রাখতে হবে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের যদি আমরা দেখা যাবে এই কলকাতা থেকে দিল্লি এই রাস্তাটার নাম, জাতীয় সড়কপথের নাম হচ্ছে NH90। তারপরে দিল্লি থেকে মুম্বাইয়ের জাতীয় সড়কপথের নাম হচ্ছে NH8। মুম্বাই থেকে চেন্নাই জাতীয় সড়কপথের নাম হচ্ছে NH18। আর চেন্নাই থেকে কলকাতা সড়কপথের নাম হচ্ছে জাতীয় সড়কপথের নাম হচ্ছে NH16। এগুলো দিতে হবে। এগুলো সোনালী চতুর্ভুজ। দেখো তারপর রয়েছে ভারতের কৃষির 2টি সমস্যা। ভারতের কৃষির সমস্যাগুলো কি? দেখো আমরা জানি ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, তা সত্ত্বেও ভারতের কৃষি সমস্যা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। আমরা 2টো সমস্যা বলবো। একটা বলবো আমরা যে
উন্নত বীজের সমস্যা, উন্নত বীজের অভাব। একটা লেখক উন্নত বীজের অভাব, অর্থাৎ কি সমস্যার মধ্যে পড়বে উন্নত বীজের অভাব। ঠিক আছে, কি কারণে অভাব? ভারতে দেখা যাচ্ছে কি সাধারণত এমনভাবে ভারতে কৃষি উৎপাদন হয়ে থাকে যেখানে কিন্তু ফসল উৎপাদন হয়ে থাকে যেখানে এমন এমন প্রান্তিক কৃষকরা রয়েছে যারা চাষবাস করার ক্ষেত্রে উন্নত বীজের সমস্যাজনিত কারণে উৎপাদনশীলতা ব্যাহত হয়ে যায়। আগে কিন্তু দেখা গিয়েছিল কি না, যে জমিতে ফসল আমরা ফলাতাম সেই জমিতে কিন্তু সাধারণত কি সাধারণ বীজ লাগিয়ে দিলে কিন্তু ফসল হয়ে যেত, কিন্তু এখন কিন্তু সেই বীজে কিন্তু উৎপাদনশীলতা আর কমে যাচ্ছে। অর্থাৎ উন্নত বীজ না দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফসলের পরিমাণ কমে যাচ্ছে। তাই ভারতে কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নত বীজের অভাব রয়েছে, যে কারণে ফসল উৎপাদনশীলতা অনেকটা কমে যাচ্ছে। এটা একটা মারাত্মক সমস্যা। দ্বিতীয়ত বলবো কি, কীটনাশক ঔষধ ও সারের অভাব রয়েছে। দুই, কীটনাশক ঔষধ, কীটনাশক ঔষধ ও সারের সমস্যা। সাধারণত কি যে জমিতে সার না দিয়েও চাষবাস করা যেত আগে, সেই জমিতে কিন্তু বর্তমানে কিন্তু কীটনাশক ঔষধ ছাড়া যেমন চাষবাস করা যাচ্ছে না, অর্থাৎ ফসলের ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, ফসল উৎপাদনের ক্ষেত্রে আবার সার প্রয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অর্থাৎ যদি আমরা দেখি প্রান্তিক যারা চাষি তারা কিন্তু ওই জমিগুলোতে কীটনাশক ঔষধ সার কিন্তু দিতে অক্ষম হচ্ছে, দিতে পারছে না, কারণ তাদের হচ্ছে সেই ক্ষমতা নেই। এটা একটা মারাত্মক সমস্যা। একটা সমস্যা হচ্ছে উন্নত বীজের অভাব, একটা হচ্ছে কীটনাশক ঔষধ ও সারের সমস্যা। যারা প্রান্তিক চাষি, যারা সাধারণত কেনার যাদের ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু জমিতে সার প্রয়োগ করে এবং কীটনাশক ওষুধ প্রয়োগ করে কিন্তু তারা চাষবাস করতে পারছে না। এটা একটা সমস্যা। এই গেল কি ভারতের কৃষির দুটি সমস্যা। জনঘনত্ব কাকে বলে এবার আমরা পড়ব। জনঘনত্ব কি? জনঘনত্ব বলতে আমরা একটু বুঝবো। জনঘনত্ব বলতে আমরা বুঝবো না কোনো একটা স্থানের মোট জনসংখ্যাকে সেই স্থানের মোট আয়তন দিয়ে ভাগ করলে, ঠিক আছে, কোনো স্থানে মোট জনসংখ্যা, জনঘনত্ব বললে জনঘনত্ব, তাহলে কোনো স্থানে মোট জনসংখ্যাকে, কোনো একটা স্থানে মোট জনসংখ্যাকে সেই স্থানের মোট আয়তন দিয়ে ভাগ করে তখন তাকে জনঘনত্ব বলবে। সূত্রটা কি? জনঘনত্ব সমান মোট জনসংখ্যা বাই মোট আয়তন। তাহলে আমরা প্রথম সংজ্ঞা লিখব, সংজ্ঞা লিখে তারপর সূত্র দেবো। সংজ্ঞাতে কি বলবো আমরা? কোনো দেশের মোট জনসংখ্যাকে সেই দেশের মোট আয়তন দিয়ে ভাগ করলে তখন তাকে জনঘনত্ব বলবো। তার সূত্রটা কি বললাম? মোট জনসংখ্যাকে ওই স্থানের মোট আয়তন দিয়ে ভাগ, এরকম সূত্র দেখাবো। আর একটা বৈশিষ্ট্য দিবে না, জনঘনত্বটা কিন্তু সেই দেশের পরিমাণ, মানুষ জমির পরিমাণকে নির্দেশ করে, ঠিক আছে। বৈশিষ্ট্য দিতে পারো তুমি, তোমরা দিতে পারো বৈশিষ্ট্য। কি লিখবো আমরা? না দেখা যাবে 1 নম্বর লিখবো আমরা যে মানুষ জমির পরিমাণগত পরিমাণকে নির্দেশ করে জনঘনত্ব। আর হচ্ছে জনঘনত্ব কি না, কোনো স্থানের জনসংখ্যার বন্টনের সূচক হিসাবে কাজ করে, ঠিক আছে। একটা হচ্ছে মানুষ জমির পরিমাণকে নির্দেশ করছে, আর একটা হচ্ছে আমরা কোনো স্থানের জনসংখ্যার বন্টনের কিন্তু সূচক হিসাবে কাজ করছে জনঘনত্ব। দুটো বৈশিষ্ট্য দেখলে চলবে। এবার দেখো হচ্ছে রেল পরিবহনের দুটি সুবিধা রয়েছে। রেল পরিবহনের সুবিধাগুলো কি বলবো আমরা? রেল পরিবহনের সুবিধা কিন্তু যথেষ্ট রয়েছে। আমরা দেখতে পাই যে 1 নম্বর বলতে পারি আমরা যে বাণিজ্যের সুবিধা, অর্থাৎ কি এক স্থান থেকে অন্য স্থানে রেলপথের মাধ্যমে কি ব্যবসা বাণিজ্য করা সহজ হয়ে গেছে, এটা একটা সুবিধা রয়েছে। মালপত্র সহজে কিন্তু আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি রেলপথের মাধ্যমে। খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে সুবিধা রয়েছে, অর্থাৎ কোনো একটা স্থানে খনি থেকে খনিজ দ্রব্য পদার্থ উত্তোলন করে সহজে কারখানায় নিয়ে যেতে সুবিধা করে দেয় রেলপথ। এছাড়া আমাদের পণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবিধা রয়েছে, রেলপথের সুবিধা রয়েছে, অনেক সুবিধা রয়েছে। মোটামুটি দুটি সুবিধা রেখেই চলবে। তাহলে আজ আমরা এই পর্যন্ত প্রশ্নবিদ্যা 2025 দশম শ্রেণীর ভূগোল বিষয়ে 274 নম্বর পেজের শর্ট প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি জনের কাছে শেয়ার করে দিও, কারণ এখান থেকে যারা মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছ তারা সামনের বছরে মাধ্যমিক দেবে, তারা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বারবার কালচার করলে কিন্তু এখান থেকে প্রশ্ন লাগার চান্সটা অনেকটা বেড়ে যাবে এবং কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। তাই তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে বলেই দিয়েছি, বেশি করে শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরের দিন।